সিটি নির্বাচনকে ঘিরে চট্টগ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে প্রার্থীদের প্রচারণা। এক সপ্তাহ আগে সেনা মোতায়েনের দাবি বিএনপির। সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার কেবল ইসির, বলল আওয়ামী লীগ। কামারুজ্জামানের ফাঁসিতে উচ্ছ্বসিত সোহাগপুরের বিধবা পল্লী। নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ, স্থায়ী পুলিশ ক্যাম্প বসানোর দাবি। টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত 5। রাজবাড়ীতে বাস মাহেন্দ্র সংঘর্ষে 3 জনের মৃত্যু। এবং পাহাড়ে পাহাড়ে লেগেছে উৎসবের রং। নববর্ষ বরণে চলছে বৈশাখী উৎসব। রাজশাহীতে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। বাংলা সময়ের সঙ্গে আছে আমি পারমিতাহীন এবং আমি সাইফুল রুদ্র। দিন যতই যাচ্ছে ততই জমে উঠছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণা। মন জয় করতে আওয়ামী লীগ ও বিএনপির উভয় দলের মেয়র প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রচারণায় প্রার্থীদের সাথে যোগ দিচ্ছেন দলের সিনিয়র নেতাকর্মীরা। সকাল 10টায় নগরীর বহদ্দার হাট এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম নাসির উদ্দিন। এরপর দক্ষিণ বাকলিয়া এবং চকবাজার এলাকা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান তিনি। এ সময় চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন সহ বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে বিকেল 3টার দিকে নির্বাচনী প্রচারণায় নামেন বিএনপি সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলম। নগরের পাহাড়তলী থেকে শুরু করে আকবর শাহ, হাটহাজারীর নন্দীরহাট ও ফতেহাবাদ এলাকায় গণসংযোগ চালান তিনি। গত 5 বছরে মেয়র হিসেবে সম্পন্ন করা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোট চান এম মঞ্জুর আলম। সিটি কর্পোরেশনের প্রাক্তন ব্যক্তি মেয়র জনাব আবু নাসের সেই মহানগরে উন্নয়ন করেছি। এই নির্বাচনে এটা সিদ্ধান্ত হবে নগরবাসীর জলাবদ্ধতা থেকে মুক্ত হবে কি হবে না। সে কারণে নগরবাসীর প্রতি আমি বিনয়ের সাথে অনুরোধ করব এই বিষয়টাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং যেই প্রার্থীর পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব তার পক্ষে যাতে রায়টা প্রদান করেন। এদিকে নির্বাচনকে নির্বিঘ্ন করতে 1 সপ্তাহ আগে থেকেই সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। সকালে চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে গণসংযোগ চলাকালে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও গ্রেফতার করা হচ্ছে এমন দাবি করে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতারা। এই অসম অবস্থায় যে নির্বাচন হতে যাচ্ছে সেটা অবশ্যই একটা স্বাভাবিক নির্বাচনের ঘটনাবলী নয়। মৃত্যুকে সামনে রেখে এগিয়ে যাওয়া তো একটা কঠিন ব্যাপার এবং সেটাই তারা কালকে করেছে। ওয়াহিদুল আলম সাহেবের সহ আমাদের অগণিত মহিলা মা বোনদেরকেও তারা নির্যাতন করেছে। এই অবস্থায় আমরা মনে করি যে যদি নির্বাচন করতে হয় তাহলে সেনাবাহিনীর কোনো বিকল্প নাই। সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা তা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ারে। নির্বাচন কমিশন চাইলে সরকার পূর্ণ সহযোগিতা করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ফ্যাক্টরিং এর প্রয়োজনীয়তা বিষয়ক এক সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সেনাবাহিনী মোতায়েন হবে কি হবে না এটা নির্বাচন কমিশনের ব্যাপার, এটা সরকারের সিদ্ধান্ত না। আমরা সরকার সিদ্ধান্ত নিয়েছি যে নির্বাচন কমিশনকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব একটা অবাধ এবং নিরপেক্ষ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য, এবং এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে যা যা সাহায্য করা দরকার আমরা তো করব এবং নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ। অন্যান্য সিটি কর্পোরেশন নির্বাচনের মতো এবারের 3 সিটি নির্বাচনও নিরপেক্ষ ও সুষ্ঠু হবে বলে আশাবাদ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে চট্টগ্রামের পটিয়ার আরবার আলী সড়কের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় সরকারের কোনো মন্ত্রী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে না বলেও দাবি করেন তিনি। নির্বাচন কমিশনকে আমরা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে যত প্রকার সহযোগিতা দরকার হয় সব ধরনের সর্বাত্মক সহযোগিতা সরকারের পক্ষ থেকে দেয়া হবে। আগের 9টি সিটি কর্পোরেশন নির্বাচনের মতো এবারে নির্বাচন কমিশন স্বাধীন এবং কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরে উচ্ছ্বসিত শেরপুরের সোহাগপুরের বিধবা পল্লী। কুখ্যাত এই যুদ্ধাপরাধীর ফাঁসিতে দীর্ঘদিন ধরে বয়ে আসা কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে 71-এর স্বামী হারানো এই নারীদের।
তবে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় বিধবা পল্লীতে স্থায়ী পুলিশ ক্যাম্প বসানোর দাবি জানিয়েছেন তারা। আরো জানাচ্ছেন হারুনুর রশিদ। এই সেই সোহাগপুর গ্রাম। 1971 সালের 25 জুলাই আলবদর কমান্ডার কামারুজ্জামানের নির্দেশে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার এই গ্রামের 144 জন মানুষকে হত্যা করেছিল পাক হানাদার ও তাদের দোসররা। সেদিন বিধবা হয়েছিলেন অনেক নারী, যাদের অনেকে এখনো বেঁচে আছেন সেদিনের সেই দুঃসহ যন্ত্রণা নিয়ে সোহাগপুরের বিধবা পল্লীতে। 44 বছর পর স্বামীর হত্যাকারী কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর হওয়ায় তাদের কষ্টের বোঝা কিছুটা কমেছে বলে জানান তারা। আমরা নিজে চোখে আমরা যাই দেখি যে মাইরা হারাইতেছে, বাতার আইলো মধ্যে বইয়া রয়েছে মাইরা হাইরা গেছি, আমরা শূন্য হাইরা গেছি, ওই যার মুক্তি আছে, ওই যার মুক্তি আছে। কামরুজ্জামান ফাঁসি হয়েছে, এই যে আমরা শান্তি, এই যে আমরা খুশি হয়েছি। কামরুজ্জামান আঙ্গুর স্বামীরা মারছে, ওই কামরুজ্জামান ফাঁসি করছে, আমরা এই তাকে খুশি হয়েছি বাবু। এদিকে ফাঁসির রায়ে খুশি শহীদ পরিবারের সন্তানেরা কামারুজ্জামানের দোসরদেরও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। সহযোগিতায় কাজী ডাক্তার ছিল, কাজী ডাক্তার এখন নিখোঁজ, কাজী ডাক্তারের এটা শাস্তি দেওয়া হোক। কামরুজ্জামান যারা সহযোগিতা করছে, কাজী ডাক্তার আর রাজাকার যা আছে, ওকে ফাঁসি হইলে আমরা চাই। ফাঁসির রায় কার্যকর হওয়ার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন বিধবা পল্লীর বাসিন্দারা। দ্রুত এ এলাকায় একটি স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন তারা। এই দেশের বহুত রাজাকার আলবদর মেলা পড়া রয়েছে জায়গায় জায়গায়। আমরা বিধবা পল্লীর আমাদের মা বোন চাচা যেটি আছে, এখানে নিরাপত্তার জন্য আমরা আশাবাদী। সরকারিভাবে যে সোহাগপুরে নিরাপত্তা জোরদার করার জন্য। সোহাগপুরের বিধবা পল্লী থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, শেরপুর। এদিকে 71-এর আলবদর কমান্ডার জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ায় দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিভিন্ন সংগঠন। সকালে শেরপুরের টাউন হল থেকে একটি আনন্দ মিছিল বের করেন মুক্তিযোদ্ধারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা। সিলেটেও বিজয় মিছিল করেছেন মুক্তিযোদ্ধারা। দুপুরে শহরের জিন্দাবাজার এলাকার একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বাকি যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি জানানো হয়। এদিকে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করে খুলনায় আনন্দ মিছিল করে আওয়ামী লীগ। দুপুরে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া গাইবান্ধা ও বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। বাংলার সময় আরো থাকছে। মেঘনার রাক্ষসের থাবায় হুমকির মুখে নরসিংদীর রায়পুরা চরাঞ্চল। ভাঙন আতঙ্কে 10 গ্রামের মানুষ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীতে কার্গোর ধাক্কায় অর্ধ শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত 20 জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের গাজীপুর প্রতিনিধি সৈয়দ মনিরুল আলম। আমরা সরাসরি কথা বলছি তার সঙ্গে। মনিরুল আলম, আপনার কাছে জানতে চাইবো যে 20 জন যাত্রী নিখোঁজ রয়েছে, তাদেরকে উদ্ধারে কি তৎপরতা নেওয়া হয়েছে? আপনি যেমনটি বলছিলেন যে গাজীপুরের কালীগঞ্জ শীতলক্ষ্যা নদীতে এই ট্রলারটি ডুবে যায়। তো এখন প্রায় আড়াই ঘন্টা চলে গেছে। আড়াই ঘন্টার মধ্যে এখনো পর্যন্ত তারা শনাক্ত করতে পারেনি যে কোন জায়গায় সেটা ডুবেছে। এবং যারা এটাতে ছিল, আপনি যেটা বলেছেন যে 50 ঊর্ধ্ব শ্রমিক এখানে এই ট্রলারটিতে ছিল, তো সেখানে যারা পুরুষ শ্রমিক ছিলেন তারা তীরে উঠতে পারলো, এখনো যারা মহিলা শ্রমিক ছিলেন তারা তীরে উঠতে পারে না বলে আমি জেনেছি। তো এখনো পর্যন্ত আমি যতটুকু আরেকটু যেটা জেনেছি সেটা হলো যে এখন তাদের যে প্রাণ কোম্পানি সে তাদের নিজস্ব ডুবুরিরা কাজ করছে, আর এখানে স্থানীয় কিছু ডুবুরি কাজ করছে। তারপরে নরসিংদীর পলাশ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে কাজ করছে। তারপরে এখনো পর্যন্ত আড়াই ঘন্টা চলে গেল, কোনো সন্ধান আমরা পাইনি। তো যারা ডুবে গেছেন তারা কি অবস্থায় আছেন সেটা এখন না তোলা পর্যন্ত, অর্থাৎ দৃশ্যমান না হওয়া পর্যন্ত আমরা কোনো কিছু বলতে পারছি না। ধন্যবাদ মনিরুল আলম। দর্শক, আমরা জানছিলাম শীতলক্ষ্যা নদীতে কার্গোর ধাক্কায় যে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে তার উদ্ধার তৎপরতা সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের গাজীপুর প্রতিনিধি সৈয়দ মনিরুল আলম।
টাঙ্গাইলের মির্জাপুরের সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর এক কর্মকর্তা সহ 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত 9 জন। ভোর 5টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চরপাড়া এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেমে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন 3 যাত্রী। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো 2 জন। নিহতরা হলেন বিমান বাহিনীর সার্জেন্ট আশরাফুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সহকারী ব্যবস্থাপক আতাউর রহমান, আনিসুর রহমান, কুদ্দুস মিয়া ও জমির আলী। এই ঘটনায় আহত হন অন্তত 9 জন। তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। বাসের পুরোপুরি একটা সাইড সম্পূর্ণ ভাঙা চলে গেছে। আয়সা দিকে 4-5 জন লোক ওখানে মারা গেছে। তো হঠাৎ করে দেখি শব্দ হয়েছে, আমি নিচে পড়ে গেছি। 2-1 জন মহিলা একটু সিরিয়াস, ওরা সম্ভবত ফিমার ফ্র্যাকচার হয়েছে, যদিও আমাদের এখনো এক্সরে হয় না। ইমার্জেন্সি করে এক্সরে করানোর ব্যবস্থা করানো হচ্ছে। নিচে কিছু পেশেন্ট আছে যেগুলোকে আমরা ডিএমসিতে রেফার করতেছি। এদিকে রাজবাড়ী ও লক্ষ্মীপুরের সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 8 জন। ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় 25 জন নিহতের ঘটনায় গ্রেফতারকৃত বাস চালক জাকির হোসেনের জামিন দিয়েছেন আদালত। দুপুরে ফরিদপুর আমলি আদালতের বিচারক ফয়সাল আল মামুন তার জামিন মঞ্জুর করেন। এর আগে তাকে আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ হোসেন। তবে পুলিশ তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করেনি। অসুস্থ থাকায় জাকিরের জামিন আবেদন করেন তার আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন। গত 8 এপ্রিল ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় 25 জন প্রাণ হারান। ভাঙ্গা হাইওয়ে থানায় দায়ের হওয়ার পর গতকাল বরিশাল থেকে গ্রেফতার করা হয় বাস চালক জাকিরকে। সড়ক দুর্ঘটনায় 24 জন মারা গেছে ভাঙ্গায়। সেই মামলায় জাকির হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে আনে। জাকির হোসেন গুরুতর অসুস্থ, তার পা ভাঙা, মেরুদণ্ডে হাড় ভাঙা, যার ফলে মানবিক কারণে বিচারক জামিন মঞ্জুর করছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শুধুমাত্র গত 7 দিনে ডায়রিয়া আক্রান্ত হয়ে অন্তত 600 রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে শতকরা 90 ভাগই শিশু। অতিরিক্ত গরমের কারণেই সবাই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত 100-রও বেশি রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আমাদের ক্যাপাসিটি খুব কম। এখানে আমরা জানি ডায়রিয়াতে মাত্র 10টা বেড। এখানে এক দিনে 111, 61, 86 অনেক বেশি 100 রোগী ভর্তি হচ্ছে। আমাদের যতটুকু আমাদের আছে সীমাবদ্ধতা আমাদের আছে, কিন্তু যত রোগী আমাদের আসুক না কেন আমার সাহায্য আমরা চেষ্টা দিয়ে যাব। মেঘনার রাক্ষসে থাবা আবারও গ্রাস করতে শুরু করেছে নরসিংদীর নদী তীরবর্তী জনপদ। অব্যাহত ভাঙনের ফলে হুমকির মুখে পড়েছে রায়পুরার চরাঞ্চলের 10টি গ্রাম। নদী তীরবর্তী জনপদগুলোতে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। আর ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কাউসার আহমেদের ছবি ও আশিকুর রহমান পিয়ালের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুমের শুরুতেই নরসিংদীর রায়পুরার মেঘনা নদীতে শুরু হয়েছে নদী ভাঙন। অব্যাহত নদী ভাঙনের ফলে হুমকির মুখে চরাঞ্চলের 4টি ইউনিয়নের 10টি গ্রাম। ভাঙনের কবলে পড়ে ইতোমধ্যে চরমধুয়া গ্রামে 7টি বাড়ির 10টি ঘর বিলীন হয়ে গেছে নদীগর্ভে। সহায় সম্পদ হারিয়ে সর্বশান্ত হয়েছেন এখানকার অনেক মানুষ। এদিকে ভাঙন রোধে সঠিক সময়ে কোনো উদ্যোগ নেওয়া হয় না বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। আমার একটা গরু জমি এই অবস্থা আমার নাই। আমার 3 ছেলে, 3 ছেলের মধ্যে 3 ঘর গেছে, কার মধ্যে নিচ্ছে। আপনার দেখেন আমরা বাড়ি ঘর ভেঙে যেতে থাকা, এটার আমরা একটা ব্যবস্থা করে দেবো। অথচ দেখা গেছে যে নির্বাচনের পরে আমরা অত দূর জায়গায় যাইতেও পারি না, আমরা কোনো কথা কাজও না, এটার ভাঙন আর ফিরও না। এদিকে ভাঙন অব্যাহত থাকলে চর এলাকার অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা আমরা পাচ্ছি না, আর এইভাবে ভাঙন অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আমাদের বাড়িতে কি আছে আমরা
নিজেরাই বলতে পারি না। অন্যদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে এর ভয়াবহতা স্বীকার করে নদী খননের প্রয়োজনীয়তার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। যেহেতু নদীর মাঝখানে একটা চর আছে, চরের জন্য কিন্তু ভাঙতেছে, তো সেই চরটা কিভাবে এগুলা স্টাডি করে সমীক্ষা করে এগুলাকে কিভাবে চরগুলা মানে কাটা যায়, সেই কাটার ব্যবস্থা করলে পার্মানেন্ট সলিউশন হবে। অবশ্য ভাঙন কবলিত এলাকায় আর্থিক সহযোগিতা সহ পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। যারা গৃহহীন বা ক্ষতিগ্রস্ত তাদের পুনর্বাসনের ব্যবস্থার দায়িত্ব জেলা প্রশাসন নিয়েছে এবং এটি আমরা ইউএনওর মাধ্যমে করছি, এদের ব্যবস্থা হচ্ছে। আর সহসাই যেন ভাঙন না হয় সেই জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে অস্থায়ীভাবে ভাঙন রোধের কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত কয়েক বছরে চরমধুয়া গ্রামের 60% বাড়িঘর ও ফসলি জমি বিলীন হয়েছে মেঘনা নদী ভাঙনে। সময় সংবাদ, নরসিংদী। হরতাল অবরোধের নামে বিএনপি জামায়াত জোট পরিবহন শ্রমিকদের হত্যা করছে বলে অভিযোগ করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। এ সময় তিনি আরো বলেন, যে কোনো উপায়ে এভাবে শ্রমিকদের হত্যা বন্ধ করতে হবে। সকালে দিনাজপুর জেলা পরিষদ মিলনায়তনে দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার পরিবহন মালিক শ্রমিক পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি এবং জামাত যখন ক্ষমতার বাইরে অর্থাৎ বিরোধী দলের আন্দোলন, গণতন্ত্রের আন্দোলনের কথা বলে 13, 14 এবং 15 সালে সর্বমোট 92 জন ড্রাইভার হেল্পারকে পুড়িয়ে পিটিয়ে হত্যা করছে। প্রতিপক্ষ অন্য কেউ না, প্রতিপক্ষ হয়ে গেছে সড়ক পরিবহন শ্রমিক। আমরা কি জীবন দিয়ে, আমাদের রক্ত দিয়ে সিঁড়ি তৈরি করে দেব বিএনপি জামাতকে ক্ষমতায় যাবার জন্য? এটা হতে পারে না। পহেলা বৈশাখকে স্বাগত জানিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। শোভাযাত্রার মাধ্যমে অশুভকে দূরে ঠেলে বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে ধরে রাখার প্রতিজ্ঞা করা হয়। এর মধ্য দিয়ে বাঙালি তাদের আসল সত্তাকে ফিরে পায়, এমনটাই বলছেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। আব্দুস সালামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন সাইফুর রহমান রকি। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, তাই সবাই ব্যস্ত, কেউ রং তুলি নিয়ে, আবার কেউ মুখোশ কিংবা পালকি তৈরিতে। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে চলছে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতি। শোভাযাত্রায় থাকবে জাতীয় পাখি দোয়েল, ঘোড়া, গরুর গাড়ি ও মুখোশ সহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালকি। শেষ মুহূর্তে রং তুলিতে আলপনা আঁকা ছাড়াও যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েও ব্যস্ত শিক্ষার্থীরা। ঘোড়ার মুখোশ আছে, হাতির মুখোশ আছে, এগুলো নিয়ে আমরা বাঙালির মঙ্গল কামনায় আমরা শোভাযাত্রা বের করবো। মুখোশের কাজ শেষ, এখন আমি পিনটা পুরোপুরি কমপ্লিট করলেই শেষ। স্টেজে আমাদের অনুষ্ঠান হবে, তো এই জন্য আমরা আবার সবকিছু নতুন করে বৈশাখের রঙে রাঙিয়ে দিচ্ছি। শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন, দিন দিন বাঙালি ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, তাই এসব ঐতিহ্যকে ধারণ ও লালন করার জন্য চারুকলা বিভাগ প্রতি বছর ঘটা করে বৎসবরণের এই অনুষ্ঠানের আয়োজন করে। ঐতিহ্যগুলোকে ধরে রাখার জন্যই আমাদের এই যে পালকি, তারপরে আপনার এই যে জাতীয় পাখি দোয়েল এবং মুখোশ, হ্যাঁ, গরুর গাড়ি, এরকম জাতীয় জিনিসগুলো আর কি আমাদের কাজ চলতেছে। যাত্রাপালা, আলকা, গম্ভীরা, সেগুলো যেন আবার ফিরে আসে। আকাশ সংস্কৃতি যতই থাকুক, তার মধ্যে যেন আমরা আমাদের সংস্কৃতিটাকেও ধরে রাখতে পারি। আর সকল অশুভকে দূর করে বাঙালি সত্তাকে ধরে রাখতে মঙ্গল কামনায় এই শোভাযাত্রাটি বের হয় বলে জানালেন শিক্ষকেরা। আমরা সব কিছুর মধ্যেই আমাদের এই সত্তাটাকে ধারণ করতে চাই। এই লক্ষ্যে আমরা লোকশিল্প, লোক সংস্কৃতি এগুলোকে আমরা ধারণ করছি। পহেলা বৈশাখ উপলক্ষে দুদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিভাগটি। নববর্ষে সকাল 9:30টায় চারুকলা বিভাগের সামনে থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে প্রস্তুতি চলছে চৈত্র সংক্রান্তির এবং নতুন বর্ষবরণের। আর এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি চলে যাব তার কাছে। তরিকুল, এই মুহূর্তে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে অবস্থান করছি। এখানে নতুন বাংলা বর্ষকে বরণ করে নিতে প্রতি বছর যে মঙ্গল শোভাযাত্রা নগরীতে বের হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের আওতায়,
তো তারই আলোকে তারা যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। এবং আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে যারা শিক্ষার্থী রয়েছে চারুকলা ইনস্টিটিউটে, তারা কিন্তু রাত দিন কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যে মঙ্গল শোভাযাত্রাকে এবং নতুন বর্ষকে কিভাবে বরণ করে নিতে বর্ণাঢ্য যে আয়োজন, সেই আয়োজনটাকে আরো আকর্ষণীয় করে তুলতে কিভাবে তারা যে চেষ্টা, সেই চেষ্টাটা তাদের মধ্যে দেখা যাচ্ছে। এবং আমরা এবার কথা বলেছি তাদের সাথে, তারা বলছেন যে হাতি যে রয়েছে বন্য যে প্রাণী, হাতিকে তারা প্রাধান্য দিচ্ছে। হাতিকে আবর্ত করে সুন্দরবনের প্রাণী যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যটাকে তারা মঙ্গল শোভাযাত্রায় তারা তুলে আনতে চান। এবং এটা তারা যে মেসেজটি তরুণ প্রজন্মের কাছে দিতে চান যে সুন্দরবনের প্রাণী বৈচিত্র্যকে রক্ষা করতে হবে, এবং এই রক্ষার জন্য যে মেসেজটি, সেই মেসেজটি মঙ্গল শোভাযাত্রা থেকে তারা দিতে চাচ্ছেন। এবং এটা এই জন্য তারা বিভিন্ন প্রাণী, সুন্দরবনের যে প্রাণী রয়েছে হাতি, সুন্দরবনের যে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, এছাড়া অন্যান্য যে প্রাণীকুল রয়েছে, সেগুলোকে তারা এই মঙ্গল শোভাযাত্রায় তারা বিভিন্ন আকৃতিতে তারা প্রতীক হিসেবে তারা তুলে আনবেন। তো এজন্য তাদের যে চেষ্টাটা, এবং আগামীকাল যে চৈত্র সংক্রান্তি, এই চৈত্র সংক্রান্তির আয়োজনও চলছে পাশাপাশি। আগামীকাল বিকাল 3টা থেকে তারা কিন্তু ঘুড়ি ওড়ানো যে সেই কার্যক্রমটা তারা চালাবে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। তো রুদ্র, আমার কাছে এই ছিল খুলনার চারুকলা ইনস্টিটিউট থেকে বর্ষবরণের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি খবরাখবর। দর্শক, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে চৈত্র সংক্রান্তি এবং নতুন বর্ষবরণের খবর জানছিলাম সহকর্মী তরিকুল ইসলামের কাছে। সিলেটে জমে উঠেছে বৈশাখের কেনাকাটা। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে নিজেকে মনের মতো সাজাতে নারীদের স্রোত এখন ফ্যাশন হাউসমুখী। আর ক্রেতাদের আকৃষ্ট করতে বাহারি রঙের পোশাক সাজিয়ে রেখেছেন দোকানিরাও। বরাবরই দাম নিয়ে অভিযোগ থাকলেও এবার সব সাধ্যের মধ্যে পাওয়ায় ক্রেতাদের উপচে পড়া ভিড় সবখানেই। নৌশাদ আহমদ চৌধুরীর ছবি নিয়ে আরো জানাচ্ছেন আব্দুল আহাদ। দিন বা রাত বলে কথা নেই, রমণীদের উপচে পড়া ভিড় নগরীর প্রতিটি ফ্যাশন হাউসে। পছন্দের পোশাক কিনতে তারা ছুটছেন এক দোকান থেকে অন্য দোকানে। মনের মতো পোশাকটি যাতে ফুরিয়ে না যায় সেজন্য আগেভাগেই সংগ্রহ করছেন। স্বাদ ও সাধ্যের মধ্যে সব পাওয়ায় স্বস্তির ছাপ অনেকের মধ্যে। অনেক সময় দেখা গেল সাইজ হবে না, সাইজটা পাবো না, সেজন্য আগেই নিয়ে আসলাম। বা যেটা পছন্দের শাড়িটা, এটা যদি আগেই বিক্রি হয়ে যায় সেজন্য আগেই দেখতে আসলাম আর কি। কোয়ালিটিটা ভালো দেখে আমরা এখানে আসি, প্লাস সব জিনিসগুলো এক জায়গায় পাচ্ছি, আমি ভালো ব্র্যান্ডের পাচ্ছি। বাঙালিদের তো প্রধান সামাজিক উৎসব বৈশাখ, পহেলা বৈশাখ। আমাদের অনেক প্রোগ্রাম হয়, আমি নাচে তো শিখি, নাচেরও অনেক প্রোগ্রাম করি, আমরা অনেক বেরোয়া হয়। ঈদ, পূজা কিংবা বড়দিন ধর্মীয় উৎসব হলেও সব বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তাই একটু ভিন্ন আঙ্গিকে নিজেকে সাজান সবাই। এক্ষেত্রে বাংলার নারীরা এগিয়ে। মনের রঙে সাজতে কেউ কিনছেন বাসন্তী রঙের শাড়ি, আবার কেউ ভিন্ন কিছু। ড্রেস কিনছি, আর বৈশাখ খুব ভালো লাগে। বৈশাখের জন্য তো শাড়ি কিনবো, রেড কালারের মাঝে, সাদার মাঝে, যেগুলো চয়েস হয় সেগুলো কিনবো। শাড়িটা আমার চয়েস হয়েছে, এটা আমাদের সাধ্যের মধ্যে, তাই এটা কিনবো আমি। গত কয়েক মাসের ক্ষতি কমাতে কম মূল্যে পণ্য ছেড়ে দিচ্ছেন বিক্রেতারা। বিক্রি ভালো হয় দারুণ খুশি তারা। গত 2-3 মাস ধরে আমাদের হরতাল ছিল, সেজন্য আমাদের অনেকটা ক্ষতি হয়েছে। সাপোজ আমাদের ক্ষতি হওয়ার কারণে আমাদের অনেকটা প্রাইসগুলো আর কি রিজনেবল প্রাইসে দিচ্ছি, ক্ষতিগুলো পূরণ করার জন্য। পহেলা বৈশাখ প্রিয়জনের সাথে কাটাতে প্রচুর প্রবাসীও দেশে এসেছেন। সেটি মাথায় রেখে এবার দ্বিগুণ কালেকশন রাখা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। এইচএসসি পরীক্ষার্থী শারীরিক প্রতিবন্ধী জান্নাত আক্তারের পাশে সহায়তার হাত বাড়িয়েছে প্রশাসন। মাত্র 2.5 ফুট উচ্চতার জান্নাত আক্তার শারীরিক প্রতিবন্ধিত্বকে উপেক্ষা করে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। সময় সংবাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তার সহযোগিতায় এগিয়ে আসে উপজেলা প্রশাসন। দুপুরে চাঁদপুরের মতলব উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম জান্নাত আক্তারের হাতে 10,000 টাকা তুলে দেন। একই সাথে তার জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থাও করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এর আগে এসএসসি পরীক্ষাতে মানবিক বিভাগ থেকে ভালো ফলাফল করে চাঁদপুরের মতলব ডিগ্রি কলেজে ভর্তি হন জান্নাত আক্তার।
পরীক্ষার উসিলায় ম্যাডামে যে টাকাটা দিয়েছে তাতে আমাদের অনেক উপকার হবে, যাওয়া আসার যাতায়াতের খরচটা হবে। এইচএসসি পরীক্ষা দিতেছি, আমার জন্য সবাই দোয়া করবেন। কিছুদিন আগে সময় টেলিভিশনে যে প্রতিবেদন দেখিয়েছে সেখান থেকেই মূলত আমাদের নজরে এসছে। তো তারপর পরীক্ষার হলে ডিউটি করতে গিয়ে যখন মেয়েটিকে দেখলাম, আমার মনে হলো যে ওর অন্তত পরীক্ষার খরচ বাবদও যদি আমরা কিছু উপকার করতে পারি, সেই জন্য আসলে আজকে আমরা উপজেলা প্রশাসন শিক্ষা ট্রাস্টের পক্ষ থেকে ওকে 10,000 টাকা নগদ সহায়তা প্রদান করেছি। শহীদ বেদিতে ফুলদান এবং শোক র্যালি সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে পালিত হলো স্থানীয় শহীদ দিবস। সকালে স্থানীয় স্মৃতি অম্লান বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এরপর শোক র্যালি ও প্রতীকী অনশন পালন করেন তারা। 1971 সালের এই দিনে সৈয়দপুরে প্রায় 100 জন সরকারি কর্মকর্তা, শিক্ষক ও রাজনীতিবিদদের ধরে নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট এলাকার নিসপেতগঞ্জে হাত পা বেঁধে গুলি করে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। এরপর থেকে প্রতি বছর এই দিনটিকে স্থানীয় শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন এলাকাবাসী। বাংলা নতুন বছরকে বরণ করতে পাবনায় শুরু হয়েছে 4 দিন ব্যাপী ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা। দুপুরে সদর উপজেলার শ্যামপুর এলাকার সবুজ মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় রাজশাহী, বগুড়া, নাটোর সহ বিভিন্ন জেলার প্রতিযোগীরা অংশ নেন। আর দূর দূরান্ত থেকে শত শত দর্শক ভিড় জমান শ্যামপুর সবুজ মাঠে। আগামী মঙ্গলবার শেষ হবে এই প্রতিযোগিতা। আমাদের এলাকার এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা খুবই আনন্দ সহকারে উদযাপন হয়, যা আমি খুবই খুশি। বাঙালিকে যা আনন্দে নাচায়, বাঙালিকে যা আনন্দে উল্লসিত করে, উচ্ছ্বসিত করে, এই ঘোড় দৌড়ের মাধ্যমে আজকে আমরা সেটি লক্ষ্য করতে পারলাম। নতুন বছরের আগমনী বার্তা বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে গৌরী নাচ। দুপুরে বিজয়নগর উপজেলার হরসপুর গ্রামে ঐতিহ্যবাহী এ নাচ অনুষ্ঠিত হয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবতা শিব এবং পার্বতী নতুন বছরের শান্তির বার্তা ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে দিয়েছিলেন। সেই প্রথা অনুযায়ী প্রতি বছর বৈশাখ মাস শুরুর আগে শিব পার্বতীর সেজে নতুন বছরকে বরণ করতে এই নাচ গান পরিবেশন করা হয়। বাংলা 1422 সালকে স্বাগত জানাতে সুদেব ঋষির নেতৃত্বে একটি দল হিন্দু সম্প্রদায়ের বাড়িতে গৌরী নাচ দেখান। প্রতি বছর আসলে আমরা শিব পার্বতীর পূজার উপলক্ষে থেকে আমরা নৃত্য অনুষ্ঠান করি। নতুন বছরে গ্রামে গ্রামে অর্গরী মহাদেবের পূজা প্রতি বছর বা নতুন বছর আমরা করি। পুরনো বছরের সব গ্লানি মুছে নতুনকে বরণ করে নিতে পার্বত্য জেলাগুলোতে শুরু হয়েছে বৈশাখী উৎসব। আর এই উৎসবকে ঘিরে পাহাড়ে পাহাড়ে লেগেছে উৎসবের রং। পার্বত্য অঞ্চলের প্রতিটি মানুষের মনে এখন আনন্দের জোয়ার। উৎসব আয়োজনে খাগড়াছড়ি ও রাঙ্গামাটির পাহাড়ি গ্রামগুলোতে এখন সাজ সাজরব। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়া, রাঙ্গামাটি থেকে হেফাজত সবুজ এবং বান্দরবান থেকে বাসু দাসের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোরে খাগড়াছড়ির চেঙ্গি নদীতে দেবতাদের উদ্দেশ্যে ভাসানো হয় বাহারি ফুল। আনুষ্ঠানিকভাবে শুরু করা হয় গঙ্গা পূজা। এর মাধ্যমে শুরু হয় চাকমাদের বিজু উৎসব। এ সময় পুরনো বছরের গ্লানি মুছে নতুন বছরে নিজেদের পরিবার ও জাতির মঙ্গল কামনা করেন শত শত তরুণ তরুণী। এরপর পরিবারের বয়োজ্যেষ্ঠরা সোনা রূপার পানিতে শুদ্ধ করেন ঘরবাড়ি, আঙিনা, আসবাব। আমাদের উপযুক্ত বুদ্ধর কাছে আমরা মা গঙ্গার কাছে আমরা প্রার্থনা করি যেন ফুলবীজের মাধ্যমে আমাদের নতুন বছর মানে যেভাবে শুরু হচ্ছে যেন সুন্দরভাবে যায়। রাঙামাটিতেও ভোরে পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে চাকমাদের ফুল বিজু ও ত্রিপুরাদের হাড়ি বৈশাখ উৎসব। এছাড়া সকালে শহরের গর্জনতলী এলাকায় ত্রিপুরাদের হাড়ি বৈশাখ উপলক্ষে বয়স্ক স্নান, বস্ত্রদান ও গড়াইয়া নৃত্যের আয়োজন করা হয়। পার্বত্য চট্টগ্রামের পক্ষ থেকে বাংলাদেশের সবাইকে নতুন বছরের এবং নববর্ষের শুভকামনা রইল। এই দিনে আমরা বয়োজ্যেষ্ঠদের স্নান করাই এবং ফুল ভাসানোর অনুষ্ঠান, নাচ, গড়িয়া নৃত্য, গান গিয়ে আমরা এই দিনটা আমরা উদযাপন করে থাকি। এদিকে শোভাযাত্রা দিয়ে বান্দরবানের মারমা সম্প্রদায়ের নববর্ষ বরণ উৎসব সাংগ্রাই শুরু হবে সোমবার সকাল থেকে। সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিটি নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম ওয়ার্ডে ওয়ার্ডে প্রার্থীদের প্রচারণা। এক সপ্তাহ আগে সেনা মোতায়েনের দাবি বিএনপির, সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার কেবল ইসির, বলল আওয়ামী লীগ।
কামরুজ্জামানের ফাঁসিতে উচ্ছ্বসিত সোহাগপুরের বিধবা পল্লী, নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ, স্থায়ী পুলিশ ক্যাম্প বসানোর দাবি। টাঙ্গাইলের মির্জাপুরের সড়ক দুর্ঘটনায় নিহত 5, রাজবাড়ীতে বাস মাহেন্দ্র সংঘর্ষে 3 জনের মৃত্যু। এবং পাহাড়ে পাহাড়ে লেগেছে উৎসবের রং, নববর্ষ বরণে চলছে বৈশাখী উৎসব, রাজশাহীতে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, SBN লিখে পাঠিয়ে দিন 16240 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।